সেনাপ্রধান উনি একটি দায়িত্বশীল পজিশনে আছেন। উনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে এ ধরনের উদ্ধত্যপূর্ণ কথা বলতে পারেন না। উনি কাকে ইঙ্গিত করে বলছেন ফুল স্টপ। তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, সেই দল বাংলাদেশে আরো বিদ্যমান দলগুলো আছে তাদের সাথে মিলেমিশে আশা করছি বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে গণতান্ত্রিক রূপান্তরের, সেই সম্ভাবনা তারা নিজেদেরকে এবং তাদের দেশকে নতুন কিছু উপহার দিতে পারবে। সংস্কার লাগবে। আমি বলছি আপনি কি স্লিপ অফ টাং মনে করেন নাকি এটা ইনটেনশনাল মনে হয়েছে? এটা স্লিপ অফ টাং হতে পারে? আমি যে বিষয়টা আপনাকে আমি শুরু থেকেই বলছি যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে, ইভেন যে পরিস্থিতির কারণে রাত ৩টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লাইভে আসেন। হ্যাঁ, ইভেন গভীর রাতে অন্যান্য উপদেষ্টারা রাস্তায় গিয়ে দেখেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে কিনা। সেই পরিস্থিতিটা আমরা অনুধাবন করি যে সেনাপ্রধান নিজেও একজন দেশপ্রেমিক এবং উনি গণঅভ্যুত্থানকে পূর্ণতা দানের ক্ষেত্রে উনার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। উনার ভূমিকা ছাড়া এই গণঅভ্যুত্থান সংগঠিত হতে পারত না। তো সেই জায়গা থেকে আমি কখনোই বলতে চাচ্ছি না যে উনার এখানে অসৎ উদ্দেশ্য আছে। কিন্তু আমি যেটা বলছি যে মেবি হি ইজ পিসড অফ, হি ইজ স্ট্রেসড উইথ অল দ্য সিচুয়েশনস, বাট হি মানে অ্যাজ এ লাইক বাহিনীর প্রধান তাকেও চিন্তা করতে হবে। IBCO brand selects only the best products for our customers. আব্দুল্লাহ মোহাম্মদ, আপনি সেনাপ্রধানের এই বক্তব্যটিকে কিভাবে বিশ্লেষণ করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আপনাদের ছাত্রদের একটা বড় ভূমিকা রয়েছে, আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? যে বিষয়টা সেনাপ্রধানের যে বক্তব্যটা যে প্রেক্ষাপটে হয়েছে আমরা প্রেক্ষাপটটি অনুধাবন করতে পারি। একই সাথে আমরা এটা বলতে চাই যে সেনাপ্রধান উনি একটি দায়িত্বশীল পজিশনে আছেন। উনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে এ ধরনের উদ্ধত্যপূর্ণ কথা বলতে পারেন না। উনি কাকে ইঙ্গিত করে বলছেন ফুল স্টপ। উনি একজন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানকে মূলত নিয়োগ দেয়। উনি তাকে উইথআউট এনি অ্যাড্রেস ডক্টর ইউনূস বলে বলছেন। তো এগুলো আমার মনে হয় যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যটা আসলে আনপ্রফেশনাল এবং গ্রাউন্ড যাই হোক না কেন আমরা মনে করি যে একজন সেনাপ্রধান কিংবা যেকোনো রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী অবশ্যই তার জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করবে। তার যদি দায়িত্ব পালন করতে কোনো প্রবলেম থাকে কিংবা তার কোনো সমস্যা থাকে সে অব্যাহতি নিতে পারে। কিন্তু আমরা একই সাথে বলি যে আমাদের দেশে শুধুমাত্র সেনাবাহিনী না, ব্যুরোক্রেসিতেও একটা তার যে বাহিনী প্রাইড আছে, তারা তাদের যে প্রতিষ্ঠান যত অন্যায় করুক সেই প্রতিষ্ঠানকে তারা সেভ করে নিয়ে আসতে চায়। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি জনগণের মুক্তির কথা দেখি, এখানে যদি আমরা জুলুম বন্ধের কথা বলি, আমরা যদি জনগণের যে প্রতি যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে যে বাহিনীগুলোর প্রতি, আমরা শুধুমাত্র যে এই বাহিনীর মর্যাদা অথবা সম্মান ক্ষুণ্ণ হবে, ইমেজ নষ্ট হবে সেটার অজুহাতে আমরা এই জিনিসগুলোকে এভাবে বিশ্লেষণ করি যে এগুলো প্রশ্ন ওঠানো যাবে না। আমার মনে হয় ভবিষ্যতে এই বাহিনীগুলোর মধ্যকার যে সংস্কার, তাদের মধ্যকার যে মানবাধিকার লঙ্ঘনের যে ধারাবাহিকতা সেটা আসলে বন্ধ হবে না। তো আমি মনে করি যে এই ব্যাপারে যে একটা বাহিনীর ভেতরকার যদি সংস্কারের প্রয়োজন হয় অবশ্যই সংস্কারের দিকে যাবে। কিন্তু যে আয়নাঘর কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে যারা আর্মির বিভিন্ন অংশ যুক্ত ছিল, উইথ ডিউ রেসপেক্ট আমরা প্রতিষ্ঠানগুলোকে আমরা অটুট রাখতে চাই। কিন্তু একই সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রতিষ্ঠানগুলোকে আগে অ্যাড্রেস করতে হবে, স্বীকার করতে হবে যে তারা তাদের মাধ্যমে তাদের কোনো অংশের আ ক মাধ্যমে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর যে সক্রিয়তা সেগুলো নষ্ট হয়েছিল। তো এখন সেটা সক্রিয়তা ফিরিয়ে আনা দায়িত্ব। জনগণের প্রতি ইঙ্গিত করে জনগণকে আমরা যদি এখানে উদ্দেশ্য করে জনগণের উপর দায় চাপাই, এই দায় জনগণের না, এই দায় বাহিনীর। সো এই দায় আমরা জাতীয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ বাহিনীগুলোকে আমরা জাতীয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে চাই। ভবিষ্যতে যাতে এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে সে আত্মসমালোচনাটা আগে দরকার। তারপর দরকার হলো যেই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। সো এটা অনভিপ্রেত এবং আমরা কখনোই প্রত্যাশা করি না যে একটি স্বাধীন সার্বভৌম দেশের যে দেশের মূল মালিক জনগণ, সে জনগণের নিয়োগকৃত কোনো বাহিনীর প্রধান হোক কিংবা কর্তা হোক তারা জনগণের প্রতি, জনগণের সরকারের প্রতি সে ধরনের উদ্ধত্যপূর্ণ আচরণ করতে পারে। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করেছেন যে এখানে এই আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির সাথে ছাত্র কিংবা তরুণরা যুক্ত আছে।
এই বিষয়টা আমি বলব যে এটা একেবারেই আপনার অবান্তর একটি অভিযোগ। আপনারা কেন গত ১৫ বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যে প্রতিষ্ঠানগুলো জনগণের উপর অস্ত্র নিয়ে চড়াও হয়েছে, লেথাল ওয়েপন ইউজ করেছে। এখন আফগান জাতিসংঘের যেই আপনার ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্টে খুবই স্পষ্ট, এটা শুধুমাত্র আভ্যন্তরীণ বিষয় না, প্রপাগান্ডার বিষয় না, এটা দায় সারার বিষয় না। এটা এখন গ্লোবালি এস্টাবলিশড যে এখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এখানে জেনোসাইড ঘটার সম্ভাবনা আছে বলে জাতিসংঘ স্বীকার করে নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে আমরা এইগুলোকে উড়িয়ে দিতে পারি না। আমরা এখানে যেই ছাত্র কিংবা তরুণদের প্রতি যে ইঙ্গিতটা দিচ্ছেন, আমার মনে হয় এগুলো এই যে গণঅভ্যুত্থানগুলো সত্যিই বাংলাদেশকে মুক্ত করেছে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, একটি যে জনগণ, যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে জিনিসটাকে যে শৃঙ্খল মুক্ত করতে পারেনি, সেই ছাত্র এবং জনতার শক্তিকে আমার মনে হয় প্রশ্নবিদ্ধ করার এখনই সময় আসেনি। প্রশ্নবিদ্ধ করতে পারেন তাদেরকে সঠিক পথে রাখতে, তাদেরকে যার ভূমিকা পালন করতে। কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির জন্য তাদের দায়ী করলে এটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, যারা মূলত গত ১৫ বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, প্রতিষ্ঠানগুলো সৌখ্যতা নষ্ট করেছে, প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর যে পুনর্গঠনের যে স্পিরিট, সেই জায়গাটাকে আমরা নষ্ট করে দেব। আমরা ফিরে যাই যেখানে হাত দিলেই আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, রাষ্ট্র শক্তিশালী হবে, সেই জায়গায়। ছাত্ররা কিংবা আমরা যদি বলি তরুণরা, মূলত আমরা বারবার ছাত্ররা বলি, আসলে মূলত তরুণরা বললে এটা ইনক্লুসিভ হয়, বিকজ আমিও ছাত্র না আসলে। তো এখানে যেই তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, সেই দল বাংলাদেশে আরো বিদ্যমান দলগুলো আছে তাদের সাথে মিলেমিশে আশা করছি বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর যে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে গণতান্ত্রিক রূপান্তরের, সেই সম্ভাবনা তারা নিজেদেরকে এবং তাদের দেশকে নতুন কিছু উপহার দিতে পারবে। আমরা ছাত্রদেরকে সঠিক পথে রাখবো, তরুণদেরকে সঠিক পথে রাখবো। গণঅভ্যুত্থানের আলাউদ্দিন, পর জনাব জি। আলাউদ্দিন, আপনি ওই যে সেনাবাহিনী প্রধানের বক্তব্যটিকে উদ্ধত্যপূর্ণ বলেছেন এবং বাহিনীর সংস্কারের কথা বলেছেন। তো এই বাহিনীর সংস্কার কি আমি নির্বাচনের জি। নির্বাচনের আগেই সেই সংস্কারের দাবি তুলছেন, নাকি আগামী নির্বাচন করে নির্বাচিত সরকার এসে সেনাবাহিনীর সংস্কার করবে? আমি আবারও যেহেতু এটা খুব সেনসিটিভ বিষয়, আমি স্পষ্ট করে বলছি যে সেনা প্রধানের যেই বক্তব্য, ডক্টর ইউনূস, ইভেন মাননীয় প্রধান উপদেষ্টা একটা মিনিমাম নর্মস এর জায়গাটা আমরা মনে করি, যেটা যে খুব স্বীকার করবে যে এটা কোনোভাবে এটা উচিত হয় নাই। এটা রাষ্ট্রের সেনা প্রধানের জায়গা থেকে যদি রাষ্ট্রপ্রধানকে এভাবে অবমূল্যায়ন করা হয়, সেই রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী অথবা আইনের শাসন, অথবা আমরা যেটা বলছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে ইমপ্রুভ করা সম্ভব না। আপনাকে ডিউ রেসপেক্ট দিতে হবে, হায়ারার্কি, চেইন অফ কমান্ড মেইনটেইন করতে হবে। সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে, এখন প্রধান উপদেষ্টার কাছে সে রিপোর্ট করবে। তিনি তাদের অধীনস্থ, তিনি কখনোই তাদেরকে সেভাবে তাদের এজেন্সিকে অস্বীকার করতে পারেন না। তো এটা আমি স্পষ্টভাবে বলছি। এটা আশা করি সেনাপ্রধান পরবর্তীতে আপনার বক্তব্য, যেহেতু এটা উনি এই বক্তব্যের শেষে উনি বলে দিয়েছেন যদি মিডিয়া না থাকতো আজকে ভালো হতো। আপনি খেয়াল করবেন, এটা এটা বাহিনীর নিজেদের আভ্যন্তরীণ একটা প্রোগ্রাম ছিল। আমরা কখনোই, আমি বলি না যে বাহিনীর এটা কি সংস্কার স্লিপ লাগবে, অফ আমি টাং, বলছি আপনি কি স্লিপ অফ টাং মনে করেন, নাকি এটা ইনটেনশনাল মনে হয়েছে? এটা স্লিপ অফ টাং আমার হতে পারে? আমি যে বিষয়টা আপনাকে আমি আ শুরু থেকেই বলছি যে পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে, ইভেন যেই পরিস্থিতির কারণে রাত ৩ টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লাইভে আসেন। হ্যাঁ? ইভেন গভীর রাতে অন্যান্য উপদেষ্টারা রাস্তায় গিয়ে দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে কিনা। সেই পরিস্থিতিটা আমরা অনুধাবন করি যে সেনাপ্রধান নিজেও একজন দেশপ্রেমিক এবং উনি গণঅভ্যুত্থানকে পূর্ণতা দানের ক্ষেত্রে উনার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। উনার ভূমিকা ছাড়া এই গণঅভ্যুত্থান সংগঠিত হতে পারত না। তো সেই জায়গা থেকে আমি কখনোই বলতে চাচ্ছি না যে উনার এখানে অসৎ উদ্দেশ্য আছে। কিন্তু আমি যেটা বলছি যে মেবি হি ইজ পিসড অফ, হি ইজ স্ট্রেসড উইথ অল দ্য সিচুয়েশনস। বাট মানে এজ এ লাইক বাহিনীর প্রধান, তাকেও চিন্তা করতে হবে। তার প্রফেশনালিজমের জায়গাটা সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। সংস্কারের প্রসঙ্গে আমি একটু স্পষ্ট করে দেই, এটা বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমি বলছি যদি কোনো বাহিনীর কোনো অংশের দ্বারা অথবা বাহিনীর কোনো ব্যক্তিবর্গের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে থাকে, এক্সেসিভ ফোর্স এক্সারসাইজ করার ঘটনা ঘটে থাকে, সেটা উচিত সে বাহিনী তার আভ্যন্তরীণভাবে সেটাকে সমাধান করা। এবং যদি কোন নাগরিকের কোনো অংশ বাহিনীর ওই অংশটাকে প্রশ্ন করে, অথবা সে আয়নাঘর অথবা অন্য কোনো যেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সামনে আনতে চায়, সেগুলোকে যদি বন্ধ করতে চায়, সে বাহিনীর উচিত বাহিনীর প্রাইড এর জায়গাটা একপাশে ফেলে জনগণের রেসপন্স ছাড়া দিয়ে যে সাবমিট করা, যে হ্যাঁ, এখানে আমাদের মধ্যে যারা এই কাজগুলো ঘটেছে আমরা তাদেরকে বিচারের আওতায় আনছি। আপনারা আশ্বস্ত থাকুন, আমরা ভবিষ্যতে এই বাহিনী থেকে আর কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। আমি সংস্কার বলতে এই একটা মিনিমাম যে জনগণকে আশ্বস্ত করার ব্যাপারটা বোঝাচ্ছি। আমি নিজেও
আপনার জিও পলিটিক্যাল ব্যাপারগুলো, বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক ব্যাপারগুলো যেহেতু আমি ডিল করছি, আমরা কখনো কোনো ডিসাইসিভ অ্যাকশনে যাব সেই মন্তব্য করার মতো আমাদের কোনো পজিশন নেই। কিন্তু আমরা যে জিনিসটা বুঝাতে চাই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফর গডস সেক আমাদেরকে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা নিয়ে কোনো আসলে বিতর্কের কোনো অবকাশ নেই। সো আপনি জাস্ট আমার মন্তব্যটা সেনাপ্রধান সম্পর্কে ২ টাই, যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সম্পর্কে ওনার মন্তব্য, প্লাস উনি যেই একটা সাবজুডিস ব্যাপারকে ফুল স্টপ দিয়ে থামিয়ে দিচ্ছেন, এই জায়গাগুলো আমার মনে হয় ই শুড বি মোর প্রফেশনাল। এট দ্য সেম টাইম যদি বাহিনীর ভিতরে কোনো অকারেন্স ঘটে থাকে এবং আমরা জানি যে ঘটেছে, এটা এখন প্রমাণিত, সেগুলো উচিত হলো যে বাহিনীর মাধ্যমে এবং রাষ্ট্রের অন্যান্য প্রাতিষ্ঠানিক কিংবা কমিশন গঠন করা হতে পারে, সেগুলোর মাধ্যমে এগুলোকে সামনে এনে যেগুলোকে সমাধানের ব্যবস্থা করা।